আমি যেন বলি আর তুমি যেন শোনো। জীবনে জীবনে তার শেষ নেই কোনো। দিনের কাহিনী কত, রাত চন্দ্রাবলী। মেঘ হয়, আলো হয়, কথা যাই বলি। ঘাস ফোটে, ধান ওঠে, তারা জ্বলে রাতে। গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে। দুঃখের আবর্তে নৌকো ডোবে, ঝড় নামে। নূতন প্রাণীর বার্তা জাগে গ্রামে গ্রামে। নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো। আমি যেন বলি আর তুমি যেন শোনো। তুমি যেন বলো আর আমি যেন শুনি। প্রহরে প্রহরে যায় কল্পজাল বুনি। কুমুদ কলহার ভাসে থই থই জলে। কোথা মাঠ ফেটে যায় মারির অনলে। আঙিনায় শিশু খেলে, ফুলে ধরে মৌ। তুলসী তলায় দীপ জ্বালে মেজ বউ। সানাই বাজানো রাতে হঠাৎ জনতা বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মত্ততা। মানুষের প্রাণে তবু অনন্ত ফাল্গুনি। তুমি যেন বলো আর আমি যেন শুনি। নমস্কার। আজ দ্বিতীয় দিনের অনুষ্ঠান। প্রথম দিন আলোকতীর্থ পত্রিকার এই সেমিনারে আমি আলোচনা করেছিলাম শিল্প এর সংজ্ঞা এবং শিল্পের রূপনীতি এবং শিল্পের উপাদান নিয়ে কিছু কিছু কথা বলেছিলাম। আবারও আজকে আসতে পেরেছি এবং এতজন মানুষ আমার সঙ্গে এসেছেন। আমি আনন্দিত, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আজকে এই সেমিনারটিতে, এই ওয়েবিনারটিতে যারা অংশগ্রহণ করতে পারছেন তারা কমেন্ট বক্সে অথবা চ্যাট বক্সে আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এবং যারা এই ভিডিওটি ইউটিউবে দেখবেন তারা কমেন্ট বক্সে অথবা আমার ইমেল আইডিতে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি সেই প্রশ্নের উত্তর দেব। আমার ইমেল অ্যাড্রেস সরকার স্বপ্ননীল sarkarSwapnanil99@gmail.com। আগের দিন বেশ কিছু প্রশ্ন এসেছিল, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসলে আমি যে কবিতা দিয়ে শুরু করলাম, অমিয় চক্রবর্তীর কবিতা, আসলে আমরা সবাই এখানে এসেছি, সমবেত হয়েছে একটা টিউটোরিয়াল ক্লাস করার জন্য নয়। আমরা আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভালো লাগা মন্দ লাগা এই সব কিছুকেই একটু বিনিময় করে নেব আমাদের মধ্যে, নিজেদের মধ্যে। সেই কারণেই আমরা এসেছি। এবং আলোকতীর্থ পত্রিকাকে আবারও ধন্যবাদ, তারা আমাকে ডেকেছে। গত সপ্তাহে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলোর একটু উত্তর দিই। প্রথম প্রশ্ন এসেছিল যে আমাদের শিল্পের ভাষার ভিত্তিতে শিল্পকে কটি ভাগে ভাগ করা যায়। যারা অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্প, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী পড়েছেন তারা নিশ্চয়ই জানেন যে শিল্পকে সেখানে তারা মূলত চারটি ভাগে ভাগ করেছেন। শাস্ত্রীয় শিল্প, একাডেমিক আর্ট, ভাষার ভিত্তিতে এই ভাগগুলো। আসলে আচ্ছা, আগে ভাগগুলোর নাম বলি। শাস্ত্রীয় শিল্প বা একাডেমিক আর্ট, তারপরে হচ্ছে পরশিল্প বা ফরেন আর্ট, লোকশিল্প বা ফোক আর্ট, আর হচ্ছে মিশ্র শিল্প বা অ্যাডাপ্টেড আর্ট। এইবার আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে শাস্ত্রীয় শিল্প কে ক্লাসিক্যাল আর্ট না বলে কেন আমাদের একাডেমিক আর্ট বলা হয়। আসলে যে শিল্প, যেহেতু ক্লাসিক্যাল আর্ট বা শাস্ত্রীয় শিল্পগুলি খুব চর্চার ফলে এবং ট্র্যাডিশনাল আর্ট, এবং সেগুলো চেঞ্জ হয় না, এবং সেগুলো প্রথম থেকে ধারাবাহিকভাবে নানা পণ্ডিতদের মতে
আবদ্ধ থেকেছে, তার গণ্ডির বাইরে আসতে পারেনি, এবং চর্চা ছাড়া, এবং মানে কি বলবো, একটা প্রথাগত চর্চা ছাড়া সেই শিল্পকে আয়ত্ত করা যায় না, সেই কারণেই সেগুলোকে একাডেমিক আর্ট বলা হয়েছে। ঠিক আছে, আসলে যা ক্লাসিক্যাল আর্ট তাই একাডেমিক আর্ট। আচ্ছা, আর বাকি শিল্প সম্পর্কে তো আমরা নিশ্চয়ই কম বেশি জানি। আমি আশা করি প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে গেছেন যিনি করেছিলেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আমাকে করেছিল যে একটি কবিতা শোনাতে বলেছিল, সেই কবিতা আজকে আমি শুনিয়ে দিয়েছি। এই কবিতাটা অমিয় চক্রবর্তীর কবিতার নাম চিরদিনের। আসলে সত্যি অনেক বিপর্যয় আসে, অনেক দুঃখ আসে, অনেক কষ্ট আসে, কিন্তু আমরা যারা শিল্প চর্চা করি আমাদের প্রাণে অনন্ত ফাল্গুনী থাকে। ফলে আমরাই নিজেদের মধ্যে এইরকম ওয়েবিনারের মধ্যে দিয়ে বা দূরে থেকে ছুঁয়ে থাকার প্রয়াস করি, এই শিল্পকে আঁকড়ে ধরে, এই শিল্পই তখন আমাদের আশ্রয় হয়ে ওঠে। আচ্ছা, আরেকজন খুব মজার একটি প্রশ্ন করেছে। আপনারা অনেকে জানেন যে আমি শিল্পকণ্ঠ পত্রিকার থেকে শিল্প প্রাণ সম্মান 2020 পেয়েছি। তো জিজ্ঞেস করেছে যে আমার কেমন লাগছে। আসলে এইটা কেমন লাগছে, এটা তো সবারই ভালো লাগবে, যে কোনো সম্মান পেলেই সবারই ভালো লাগে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইখানে আমার দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে আমার ভয় তৈরি হয়েছে যে আমার আগে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা কিংবা নৃত্যশিল্পীরা কিংবা থিয়েটার শিল্পীরা এই সম্মান পেয়েছেন, তারা খুব বড় বড় এক একজন মাইলস্টোন, এবং তারপরে আমি পেয়েছি, এবং ফলে আমার শুধু এই ভয়টাই যে সেই যোগ্যতাটা আমার আছে তো, এবং শিল্পকে কি আমি ততটা দিতে পেরেছি, এই ভয়টা আমার কাজ করছে। মনে হয় যে এখনও মনে হয় যে এতদিন ধরে আবৃত্তি করে কবিতার আত্মাকে ছুঁতে পারিনি, এই ভয়টা আমার হচ্ছে। কিন্তু এইটা আমার দায়বদ্ধতা, দায়িত্ব, শিল্পের প্রতি নিষ্ঠাকে বাড়িয়ে দেবে, এটাই স্বাভাবিক। পরের প্রশ্ন একটি প্রশ্ন করেছিলেন যে আমরা যারা চর্চা করছি বিভিন্ন শিল্প নিয়ে, শিল্পের ভবিষ্যৎ কী? দেখুন, যে শিল্প ভবিষ্যতের উদ্দেশ্যে, ভবিষ্যতে প্রতিষ্ঠা পাওয়ার উদ্দেশ্যে, একটা আর্থিক লাভের উদ্দেশ্যে, স্বার্থের উদ্দেশ্যে চর্চা হয়, সেই শিল্পে আমি বিশ্বাস করি না। ফলে শিল্প তো মনের আনন্দে মানুষ সৃষ্টি করে, ফলে ওই বিষয়টি নিয়ে আমি খুব একটা বদান নই। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে যে ভারতীয় ধারণা অনুযায়ী আমরা, বা প্রাচ্যের ধারণা অনুযায়ী আমি কেন আলোচনা করিনি আগের দিন। আসলে ভারতের ধারণায় ওভারঅল শিল্প, সমস্ত ধরনের শিল্প নিয়ে আলোচনার পরিসরটা খুব কম। তারা মূলত নাট্যশাস্ত্র এবং কাব্যশাস্ত্র, অলঙ্কার শাস্ত্র, এই বিষয়গুলোকে নিয়ে চর্চা করেছেন। ফলে সামগ্রিকভাবে সমস্ত শিল্পের ক্ষেত্রে তাদের ধারণাগুলো প্রযোজ্য নয়। যদিও যেহেতু আপনি বলেছেন, আমি চেষ্টা করব যে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার, যাতে একটু প্রাচ্যের ভাবনা চিন্তা আসে। আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের প্রাচ্যের সমস্ত কারা এই সমস্ত শিল্প নিয়ে চর্চা করেছেন। দেখো, প্রাচ্যের নাম বলেই যে মানুষটার নাম সবার প্রথমে মনে আসে তিনি ভরত, তার নাট্যশাস্ত্র। দণ্ডির নাম উঠে আসে। দণ্ডী তার কাব্যাদর্শে একটা অসম্ভব চর্চা কাজ করেছে। হ্যাঁ, তারপরে ধরো আমাদের ভারত, মানে যদি বাংলার কথা বলি, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুধীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিশ্বনাথ, এর কবিরাজ, এরা প্রত্যেকেই কিন্তু আমি দেখেছি যে যথেষ্ট মানে চর্চার সঙ্গে, যথেষ্ট নিষ্ঠার সঙ্গে এই কাজগুলো
করতে চেয়েছেন, এবং তারা মূলত শিল্প এবং সাহিত্য কে কেন্দ্র করে, মূলত সাহিত্যকে কেন্দ্র করে, কাব্যকে কেন্দ্র করে তাদের মতামত, এবং কিছু কিছু ক্ষেত্রে নাটককে কেন্দ্র করে তাদের মতামত দিয়েছেন, কিন্তু ওভারঅল শিল্পের সেরকম কোনো পরিচয় পায়নি। আচ্ছা, পরে একজন একটি প্রশ্ন করেছে যে হিস্ট্রি অফ ইন্ডিয়ান অ্যান্ড ইন্দোনেশিয়ান আর্ট বইটি কার লেখা? এইটা না, আমি এটা বুঝতে পারিনি। এই সমস্ত প্রশ্ন তো গুগলে সার্চ করে পেতে পারেন, আমাকে আলাদা করে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। এই বইটি সম্ভবত 2003 সালে বেরিয়েছিল, কুমারাস্বামীর লেখা। এই বইটি বা ডান্স অফ শিবা 2006, কিংবা ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান আর্ট 2007 বেরিয়েছেন। এগুলো কুমারাস্বামীর খুব বিখ্যাত বই। তিনি তার তত্ত্বে যেটা খুব বেশিভাবে ছিল যে তিনি নটরাজের মূর্তিতে মানে তিনি শিল্পে নটরাজের মতো গতিশীলতাও দেখিয়েছেন, আবার বৌদ্ধিক স্থিতিশীলতার কথাও বলেছেন। গতি এবং স্থিতির নিরিখে তার শিল্পতত্ত্ব। আচ্ছা, এইবার একটু ছোট করে বলি যে এইবার আমি আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, যে প্রশ্নগুলো আমার কাছে খুব গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। প্রায় সব উত্তরই দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এইবার একটু বলি যে আজকে আমি কী নিয়ে আলোচনা করব। গতদিন একটি ইনবক্সে একটি প্রশ্ন আসে, সেই প্রশ্নটি শেষ হয়ে গিয়েছিল মানে সেই প্রশ্নটির আমার সেমিনার শেষে সেই প্রশ্নটি আসে যে শিল্পতত্ত্ব আমরা কেন পড়ব, শিল্পতত্ত্ব আমরা কেন মানব। দেখুন, শিল্পতত্ত্ব মানতে হবে এরকম কেউ বলেনি। যেটা হয় সেইটা হচ্ছে যুগে যুগে কালে কালে বিভিন্ন শিল্পবিদরা তাদের আদর্শকে সামনে রেখে শিল্পতত্ত্ব রচনা করেছেন। কোনো শিল্পীরা পৃথিবীতে কোনো দিন শিল্পতত্ত্ব মেনে শিল্পচর্চা করেননি। তারা মনের আনন্দে শিল্পচর্চা করেন, এবং প্রচুর যখন শিল্প চর্চা হয়ে যায় তখন সেগুলোকে, সেই অসীমকে একটা সীমের মধ্যে আবদ্ধ করার জন্য, অরূপকে একটা রূপের মধ্যে আবদ্ধ করার জন্য যুগে যুগে শিল্পবিদরা, শিল্পীরা এবং শিল্প বিশেষজ্ঞরা তাদের নিজস্ব আদর্শকে মাপকাঠি করে তারা বিভিন্ন শিল্পতত্ত্বে বিষয়টিকে বাঁধার চেষ্টা করেছেন। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যুগে যুগে কালে কালে বহু শিল্পীরা সেই শিল্পতত্ত্বের যে বাঁধন তার থেকে বেরিয়ে এসে নতুনভাবে শিল্পকে উপস্থাপন করেছেন এবং জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সার্থক হয়েছেন। আসলে এই যে আমি যেটা বলতে চাইছি যে শিল্পতত্ত্ব তখনই তৈরি হতে পারে যখনই কোনো মানুষ তার ব্যক্তিগত নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে তার জীবনের শিল্পকর্মকে অন্যান্য বিষয়ের সঙ্গে তুলনা করে, অন্যান্য শিল্পকর্মের সঙ্গে তুলনা করে নিজের মতকে উপস্থাপন করেন, নিজের চিন্তাভাবনাকে উপস্থাপন করেন। সেই তত্ত্ব আপনি মানবেন কি মানবেন না সেইটা আপনার ব্যাপার। আমরা কোনো দিন ভাবতে পেরেছি যে কবিতা ও গদ্যে লেখা হবে? ভাবতে পারিনি। আমরা কোনো দিন ভাবতে পেরেছি যে নাটকে এরকম একটা দৃশ্যপট থাকবে? বা আমরা দেখেছি যে নাট্যশাস্ত্রে, ভারতে নাট্যশাস্ত্রে নায়ক কেমন হবে, খলনায়ক কেমন হবে, নায়িকা কেমন হবে, বা দৃশ্যপট থাকবে না, হ্যাঁ, ইত্যাদি নানা বিষয়, কখন অভিনীত হবে, কিভাবে অভিনয় হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে একটা বাঁধনের মধ্যে বাঁধতে চাওয়া হয়েছিল। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যুগে যুগে কালে কালে বহু শিল্পী সেই বাঁধন থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ, ফলে কি কি দেখানো যাবে, কি কি দেখানো যাবে না স্টেজে, এইরকমও অনেক তত্ত্ব ছিল। সেই তত্ত্ব থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা কোনো দিন ভাবতে পেরেছি যে পয়ার, ত্রিপদী, ওই জাতীয় ছন্দরীতির বাইরে অমৃতাক্ষর ছন্দ তৈরি করবেন মধুসূদন বাংলায় ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণে? ভাবতেই পারিনি। ফলে আমরা কোনো দিন ভাবতে পেরেছি কণ্ঠনির্ভর আবৃত্তি শিল্পে আবহ সঙ্গীত যোগ হবে, সেখানে ডান্স কোরিওগ্রাফি হবে, কিংবা লাইট সাউন্ডের অসম্ভব ভালো পারদর্শী
মুন্সিয়ানার সাথে পারদর্শিতার সাথে মুন্সিয়ানার সাথে তার ব্যবহার হবে, আবৃত্তির থিয়েট্রিক রিপ্রেজেন্টেশন হবে। আমরা দেখেছি ওডিসির মতো ক্লাসিক্যাল ট্র্যাডিশনাল ডান্সকে ভেঙে অনেকেই বর্তমানে শ্রাবন্তী আন্টিরা প্রত্যেকে যারা করছেন তারা স্ট্রিট ডান্সের প্রবর্তন করেছেন। আমরা ভাবতে পেরেছি যে প্রসিনিয়াম স্টেজের বাইরে বাদল সরকার অঙ্গন মঞ্চে বিষয়গুলোকে নিয়ে আসবেন, আমরা ভাবতেই পারিনি। আর সেই অঙ্গন মঞ্চ থেকে এখন স্ট্রিট থিয়েটার এবং এখনও অনেক 5th থিয়েটার, 6th থিয়েটার, নিউজ পেপার থিয়েটার, অনেক ধরনের থিয়েটার তৈরি হচ্ছে। হ্যাঁ, অনলাইন থিয়েটার হচ্ছে এই করোনার সময়। ফলে আমি অবাক হয়ে যাই যে শিল্প তত্ত্বকে ভেঙে বহু শিল্পী মুন্সিয়ানার সঙ্গে তাদের চিন্তাভাবনা, তাদের বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং সার্থক হয়েছেন। তবু আমরা শিল্পতত্ত্ব কেন পড়ব? আমরা অজানাকে জানতে চাই, অদেখাকে দেখতে চাই এবং যেটা অবদ্ধ সেটাকে বুঝতে চাই। ফলে যদি আমি শিল্পতত্ত্ব পড়ি তাহলে ইতিহাসটা, শিল্পের ইতিহাস সম্পর্কে আমরা ওয়াকিবহুল হব। এবং বহুদিন আগে কবি শিবাশিস মুখোপাধ্যায় আমাকে একটি কথা বলেছিলেন যে কবিতা হলো শিল্প হলো ঐতিহ্যের ধারাবাহিক বিবর্তন। ঐতিহ্যকে জানতে হবে, তারপরে আমি নতুনকে দিতে পারলাম, আমি বিবর্তনের ধারায় নতুনকে অ্যাড করতে পারলাম, সেইখানেই শিল্প তৈরি হয়। হ্যাঁ, আমি নতুনকে এক্সপেরিমেন্ট করতে পারলাম, আমি নতুনকে দিতে পারলাম শিল্পে। এক্ষেত্রে কল্পনার খুব ভূমিকা থাকে, এই বিষয়টি পরে আলোচনা করছি। এইবার যেটা বলার সেটা হচ্ছে শিল্প তত্ত্ব মানব কি মানব না সেইটা নিয়ে আমার কিছু বলার নেই, সেটা শিল্পীর স্বাধীনতা। কিন্তু শিল্পের দুটো দিক আছে, একটা হচ্ছে শিল্পের মত, শিল্প মত, এবং একটা হচ্ছে শিল্পের মন্ত্র। মত আর মন্ত্র এই দুটি বিষয় এক নয়। কীরকম এক নয়? মত জিনিসটা একজন তৈরি করেন, সেইটা 10 জন মানতেও পারেন, নাও মানতে পারেন। আমার কাছে যেটা ঠিক কারো কাছে সেটা ভুল, আবার অন্যের কাছে যেটা ঠিক আমার কাছে মনে হবে সেটা ভুল। সেইটা হচ্ছে শিল্পের মত। যেমন একটা সময় বলা হতো বিড়াল চক্ষু যারা, সেইটা নাকি শিল্পে খুব সুন্দর। আবার অনেকে বলতো না না, বিড়াল চক্ষু খুব খারাপ, যেটা পদ্ম আঁখি সেইটা খুব সুন্দর। অনেকে বলতো যে কালোটা খুব অশুভ, সাদাটা খুব শুভ, আবার ঠিক তার বিপরীত। কেন কালো শুভ অশুভ হবে? কালো শুভ, সাদা অশুভ। কালোর একটা সৌন্দর্য আছে, বিউটিজ অফ ডার্কনেসের থিওরি আছে। তো এই বিষয়গুলো হচ্ছে মত, এগুলো একজন শিল্পী দেন, 10 জনে সেটা মানলো কি না মানলো সেইটা দেখার দরকার নেই। মত অপেক্ষা রাখে সমর্থনের। কিন্তু যেগুলো শিল্প মন্ত্র সেগুলো আলাদা বিষয়, সেগুলো কোনো ব্যক্তি সমর্থনের জায়গা রাখে না, কারণ সেগুলো সমর্থিত, প্রমাণিত, চিরন্তন সত্য। যেমন ধরা যাক যে এই যে আমি যে বলছিলাম বিড়াল চোখ, কারোর মতে বিড়াল চোখ সুন্দর, কারোর মতে কটা চোখ সুন্দর, কারোর মতে টেরা চোখের মধ্যেও সৌন্দর্য থাকে, কারো মতে পদ্ম আঁখি, পদ্মলোচন খুব সুন্দর, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। কিন্তু যদি এরকম হয় যে শিল্পে রস আর সৌন্দর্য সবাই আস্বাদন করতে চায়, এইটা তো কোনো মত না, এটা তো চিরন্তন সত্য, এটা তো হবেই, নাহলে তো শিল্প তৈরি হবে না। বলা হয় যে মানে এইটা মানে আমাদের শাস্ত্রে বলা হয় যে রূপভেদা প্রমাণানি ভাব লাবণ্যে ইয়েজনম সাদৃশং বর্ণিকাভঙ্গ ইতি চিত্রং শরঙ্গ্যকম। আমাদের চিত্রশিল্পে এটা অবনীন্দ্রনাথ ঠাকুর বাগেশ্বরীতে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে এই যে চিত্রশিল্পের যে সরঙ্গ গঠন, সেইটা এই 6টার মধ্যে কোনোটা না কোনোটা, নয় 6টা, নয় 5টা, নয় 4টে, নয় 3টে, নয় 2টো, নয় 1টা, কোনোটা না কোনোটা যে কোনো চিত্রকলায় থাকবেই, সেটা ভারতবর্ষের শিল্পকলা হোক কিংবা সুদূর আমেরিকার চিত্রকলা হোক। সব চিত্রকলার কোনো এইগুলোর মধ্যে যে কোনো এক বা একাধিক বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠবেই।
নয়, তার মধ্যে রূপভেদা মানে কি বলবো, মানে রূপের পার্থক্য আছে। মানে আমি যেটা দেখলাম সেইটা থেকে একটু বেরিয়ে এসে নিজের মতো করে রূপদান করলাম। কোনোটা বর্ণিকা ভাঙ্গা, মানে বর্ণ অথবা বর্ণিকা ভঙ্গে যেটা মনোহর, কিংবা যেটা প্রমাণানি, যেটা প্রমাণস্বরূপ কিছু দেখলাম সেইটাকে আমি ইয়ে করলাম। যেমন চলচ্চিত্রে সেটা হয় যে কিছু আমি নিজের চোখে দেখেছি, সেই অভিজ্ঞতাকে আমি চলচ্চিত্রে ফুটিয়ে তুলছি, হ্যাঁ, সে যতটা রিয়েলিস্টিক করে তুলছি। এইটা শিল্পে হয়। ভাব লাবণ্য ইয়নাম, ভাব লাবণ্যের সংযোগ তৈরি হয়। সাদৃশং, আমি যা দেখছি সেইটাকে সদৃশ করে আমি আমার নিজের ভাবনাকে তৈরি করতে পারছি ইত্যাদি। চিত্রের বা শুধু চিত্রের নয়, মানে ভারতের যে ষড়ঙ্গ গঠন শিল্পের, 6টা অঙ্গের গঠন, সেই গঠন কিন্তু সমস্ত পৃথিবীর বিভিন্ন চিত্রকলায়, বিভিন্ন শিল্পেই কোনো না কোনোভাবে পরিলক্ষিত হয়েছে। এইবার আমি একটু বলবো, ফলে আমাদের এই মন্ত্রগুলো আমাদের মানতেই। যেমন আবৃত্তি শিল্পের ক্ষেত্রে আবৃত্তি কণ্ঠশিল্প, এইটাকে আপনার মানতেই হবে। এইটা হচ্ছে শিল্পের মন্ত্র। এবার আবৃত্তির সঙ্গে মিউজিক দেবেন না ডান্স কোরিওগ্রাফি করবেন কি করবেন না, সেইটা হচ্ছে মত। সেইটা আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু আবৃত্তি মূলত কণ্ঠ নির্ভর শিল্প, এইটা আপনাকে মানতেই হবে। এইটা হচ্ছে শিল্প মত, এই শিল্প মন্ত্র। আচ্ছা, এবার যে প্রসঙ্গটা বলবো সেইটা হচ্ছে প্রত্যেকটা শিল্পের দুটো বিষয় থাকে। একটা হচ্ছে ফর্ম অর্থাৎ রূপ, মানে ওয়ে অফ প্রেজেন্টেশন, আর একটা হয় কন্টেইন বা বিষয়বস্তু। ক্রোচ এই দুয়ের সমন্বয়কেই শিল্পের প্রাথমিক উদ্দেশ্য বলে এবং শিল্পীর প্রাথমিক কর্তব্য বলে মনে করেছিলেন। কিন্তু আমাদের চিত্রশিল্পী পবিত্র কুমার রায় বলেছিলেন চিত্রশিল্পের ক্ষেত্রে প্রাথমিক বিবেচ্য হচ্ছে ফর্ম, তারপরে কন্টেন্ট। মানে যদি আচ্ছা একটু ফর্ম কন্টেন্টটা বুঝিয়ে দিই। সেইটা হচ্ছে কম বেশি সেটা আমরা সবাই জানি যে ধরা যাক একটা গান হচ্ছে, গানের কথাগুলো সেইটা হচ্ছে কন্টেন্ট, আর সুর সেইটা হচ্ছে ফর্ম, মানে ওয়ে অফ প্রেজেন্টেশন, কীভাবে আমি সেটাকে প্রেজেন্ট করছি। আর কন্টেন্টটা হচ্ছে বিষয়বস্তু। একটা দুর্গা ঠাকুরের ছবি আঁকলাম, অয়েল পেন্টিং করলাম, সেখানে রং, এইটা হচ্ছে আমার ফর্ম, মানে কিভাবে আমি প্রেজেন্ট করছি। আর দুর্গা ঠাকুরের মূর্তি, এইটা হচ্ছে বিষয়, দুর্গা ঠাকুর, সেইটা হচ্ছে আমার কন্টেন্ট। ক্রোচ এই দুটোর সমন্বয়ের ক্ষেত্রে উৎকৃষ্ট শিল্পের কথা বলেন। কিন্তু অনেক সময় এটাও মাথায় রাখতে হবে, কন্টেন্ট ফর্মকে প্রভাবিত করে। ফলে আমি দুর্গা ঠাকুরের ছবি আঁকার জন্য আমি কি কালো রং দিয়ে ছবি আঁকবো নাকি আমি হলুদ রং দিয়ে ছবি আঁকবো, এইটা ওই শিল্পীর মনন, মানে ওই যেই শিল্পী আঁকছেন তার ব্যক্তিগত বিষয়, তার ব্যক্তিগত ভাবনা চিন্তা এবং কী আঁকছেন সেইটার উপরে নির্ভর করে। আমি পাহাড়ের ছবি আঁকতে গিয়ে কী রং ইউজ করব, সেইটা ওই শিল্পী এবং কিসের ছবি আঁকছি, পাহাড়ের ছবি আঁকছি, এই দুটোর উপর নির্ভর করে, ফর্ম আর কন্টেন্ট। ঠিক আছে? আর এই ফর্মই হচ্ছে শিল্পের ভাষা, দ্য ল্যাঙ্গুয়েজ অফ আর্ট, কীভাবে আমি প্রেজেন্ট করছি। শিল্পের ভাষা কি? প্রত্যেকটি শিল্পের নির্দিষ্ট ভাষা আছে, তার বাইরে শিল্পী চেষ্টা করলেও বেরোতে পারেন না। তাহলে সেই শিল্পের রূপটাই পরিবর্তিত হয়ে যায়। যেমন মূকাভিনয় শিল্পী যদি কথা বলে ফেলেন তাহলে সেটা আর মূকাভিনয় থাকে না। আবার যদি সঙ্গীত শিল্পী গাইতে গাইতে স্টেজ থেকে মাইক্রোফোন থেকে সরে গিয়ে হাত পা নেড়ে নাচানাচি করতে শুরু করেন তাহলে সেটা শুধু গান থাকে না, সেটা নাচ হয়ে যায়। আবার
যদি যেমন নাটকে যে যাত্রায় যেরকম নাটকীয়তা থাকে, সেই যাত্রার ভাষা আর থিয়েটারের ভাষা সম্পূর্ণ আলাদা। কেন নাটকীয়তাটা থিয়েটারে অনেকটা কমে আসে, সেইটা সিরিয়াল বা সিনেমায় আরও একটু কমে আসে, এবং সেটা যখন আবৃত্তি হয় তখন আরও পরিমিত হয়ে যায় এই নাটকীয়তাটা। ফলে প্রত্যেকটি শিল্পের একটা নির্দিষ্ট ভাষা আছে, আর সেই ভাষাটি হলো শিল্পের ফর্ম। ঠিক আছে, এইবার এটা ঠিক যে শিল্পের মত আমরা মানতে নাও পারি, শিল্পের শাস্ত্র আমরা নাও মানতে পারি, আমরা শিল্পতত্ত্ব নাও মানতে পারি, কিন্তু আমরা নতুন কিছু অ্যাড করতে পারি। আমি দীর্ঘদিন ধরে কবিতা বললাম, সেই কবিতা প্রচুর মানুষে শুনলো, এবং আমি আবৃত্তি শিল্পের ক্ষেত্রে নতুন কিছু দিতে পারলাম না, এইটা যদি আমি করি তাহলে আমি শিল্পী হিসেবে সার্থক নই। আমি আবৃত্তি শিল্পী হিসেবে যেটা ছিল না, আমি নতুন কি ইনপুট করতে পারছি আবৃত্তি শিল্পে, সেখানেই আমার সার্থকতা। এই এক্সপেরিমেন্টটুকু খুব প্রয়োজন। আসলে শিল্প তো খুব একটা স্ট্যাটিক নয়, সেটা ডায়নামিক। ধরা যাক, ওই আমি শিল্পতত্ত্ব ভাঙার কথা বলছিলাম, ধরা যাক এরকম একবার হয়েছে, আমরা জানি যে আচ্ছা একটি প্রশ্ন এসেছে শিল্পের রীতিভেদ নিয়ে কি। আচ্ছা, এই বিষয়টা আমি আলোচনা করছি। তার আগে আমি যেটা বলছিলাম সেইটা হচ্ছে যে শিল্পে আধুনিকতাটা আসে এই এক্সপেরিমেন্টের ফলেই। আমি নতুনকে অ্যাড করতে পারছি শিল্পে। ধরা যাক যে মানে ফরাসি দেশে যেটা হয়েছিল যে ঊনবিংশ শতাব্দীতে নতুন ভাবনার তৈরি হয়েছিল, যেই ভাবনার চিত্রকলাগুলি বিভিন্ন দেশের শিল্পতত্ত্ব বা বিভিন্ন দেশের শিল্পকলার যে ফর্ম ছিল সেইটাকে ভেঙে নতুনভাবে তৈরি করেছেন। বা ধরা যাক ঊনবিংশ শতাব্দীতে ভারতীয় চিত্রকলায় কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। ভারতীয় শিল্পে এই ধরনের চিত্রকলা ছিল না। মনে করে দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন। গগনেন্দ্রনাথ ঠাকুর একটা অসম্ভব কাজকে সম্ভব করেছিলেন। তিনি আমরা জানি কিউবিজম, জানো তো সবাই কিউবিজম চিত্রকলায় যে কিউবিজম, যার স্রষ্টা আমরা প্যাবলো পিকাসো কিংবা জর্জ ব্র্যাককে ধরে থাকি, তিনি কিন্তু এই কিউবিজম ধারার গগনেন্দ্রনাথ ঠাকুর ভারতীয় আদল তৈরি করেছিলেন। মানে প্রাচ্যের আদলে নিজস্ব চিন্তা ভাবনায় আলো ছায়ার জ্যামিতিক ঘনত্বকে মাথায় রেখে এবং আলোর দান্দিকতাকে মাথায় রেখে নতুনভাবে প্রেজেন্ট করেছিলেন কিউবিজম। এটা আশ্চর্য। আমরা কেউ ভাবতে পেরেছি যে জার্মানিতে বা ইউরোপে যে ধরনের ওয়াশ পেন্টিং তৈরি হতো, অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসেবে সেই ওয়াশ পেন্টিং ভারতীয় শিল্পে নিয়ে এলেন। ফলে এই এক্সপেরিমেন্টগুলো শিল্পে ভীষণ ভীষণ রকম প্রয়োজন। তাহলেই শিল্প তো আসলে একটা স্ট্যাটিক নয়, বললাম একটা হীরার মতো। এই হীরাতে বিভিন্ন দিকে বিভিন্নভাবে তার আলো ছড়িয়ে পড়ে। একটা আলো যদি পড়ে তার বিভিন্ন রঙে ছড়িয়ে পড়ে এবং আমরা যে কোনো একটা পাশ দেখতে পাই। উন্নত শিল্পের ব্যঞ্জনা এত বিরাট, এত বিস্তৃত যে তার বিভিন্ন দিকে তার প্রতিফলন ঘটে। আচ্ছা, এবার আমি কয়েকটা ছোট ছোট কথা বলি। আচ্ছা, যেটা প্রশ্ন করেছিলেন রীতিভেদ, হ্যাঁ এইটা ঠিক, এইটা ধরিয়ে দেওয়ার জন্য আমাকে আমি খুব আনন্দিত। আসলে আমি এই রীতিভেদের প্রসঙ্গ আসেনি, কিন্তু আলোচনার শিরোনামে আছে শিল্পের রূপরীতি ও আবৃত্তি। আবৃত্তি নিয়ে আমি পরের দিন বলবো, কিন্তু যে তত্ত্বটি জিজ্ঞেস করেছে যে শিল্পের রীতিভেদ কি, দেখো এটা একটা তত্ত্ব। এই তত্ত্বে কি আছে, শিল্প যেহেতু প্রাথমিকভাবে আমাদের অভিজ্ঞতা বর্জিত কল্পনা এবং সেটা একটা অপূর্ব নির্মাণ, অপূর্ব সৃজন, ফলত
আমরা বাস্তবিক যেটা দেখি সেইটার থেকে অতিরিক্ত কিছু, সেইটা সম্পূর্ণ বাস্তব নয়, বাস্তবের থেকেও অতিরিক্ত কিছু, তার ব্যঞ্জনা অতিরিক্ত। ফলে এটা খুব স্বাভাবিক যে বাস্তব রূপ শিল্পের মানে যেটা আমি তৈরি করছি তার বাস্তব রূপ বা ওই বিষয়টির চেয়ে আমি কিভাবে প্রেজেন্ট করছি সেইটা খুব গুরুত্বপূর্ণ। ধরা যাক আমি বলছিলাম দুর্গা মূর্তি আমি আঁকবো, দুর্গা মূর্তি তো আমরা সবাই দেখেছি, কিন্তু সেইটা আমি তুলি দিয়ে আঁকবো নাকি আমি পেন্সিল স্কেচ করব নাকি আমি মোম রং দিয়ে আঁকবো, এইটা শিল্পে খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যেটা দেখি সেইটা তো হুবহু আমরা শিল্পে করি না, তার সাথে তো আমরা কল্পনা মেশাই, ফলে তার আকার আকৃতির কিছু পরিবর্তন ঘটে। এটাই হচ্ছে রীতিবাদের মূল কথা। ফলে তারা ধরে নিল যে ওই যে আমি কিউবিস্টদের কথা বলছিলাম, ওই কিউবিজমরাও কিন্তু এই তত্ত্বের প্রতি তাদের ঝোঁক ছিল। কি হতো, তারা ভাবতো যে কি প্রেজেন্ট করছি সেই বিষয়বস্তুর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে প্রেজেন্ট করছি। মানে আমি যুদ্ধের ঘোড়া আঁকবো নাকি পথের কুকুর আঁকবো নাকি দেবী মূর্তি আঁকবো, সেইটার থেকেও গুরুত্বপূর্ণ আমি কিভাবে আঁকবো এবং কোন মাধ্যমে আঁকবো। মানে একটা সমতল ক্ষেত্রের উপরে আমি আঁকবো এবং কোন রীতিতে আঁকবো, অর্থাৎ মাধ্যম এবং মাধ্যমের প্রকাশ রীতিটা হচ্ছে এই রীতিবাদের মূল আলোচ্য বিষয়। কন্টেন্টটা নয়, বিষয়টি নয়, কি আঁকছে সেইটা নয়। ফলে এরা রূপ থেকে দৃষ্টি সরিয়ে এরা রূপ রচনার উপকরণ এবং রীতির উপর বেশি জোর দিয়েছিলেন। এটাই হচ্ছে আমাদের রীতিবাদ। এইবার রীতিবাদের মূল উদ্দেশ্যই ছিল শিল্পের মাধ্যম বা উপকরণের বিশেষ রীতিতে প্রয়োগ করা, অর্থাৎ এটাই হচ্ছে শিল্পের মূল উদ্দেশ্য বলে এই রীতিবাদে যারা বিশ্বাস করেন তারা মনে করতেন। এই মতবাদের ক্ষেত্রে মূলত শিল্পের রূপ এবং শিল্পের প্লেজার বা শিল্পের গৌরব এই বোধটা তুলনায় তিরস্কৃত হয়েছে এবং সমাদৃত হয়েছে যে শিল্পের প্রকাশ মাধ্যম এবং শিল্পের বিন্যাস কৌশল, মানে মিডিয়াম অ্যান্ড কনফিগারেশন অফ আর্ট। কিন্তু আমরা এটা জানি যে এই শিল্প, এটাকেই যদি আমি সত্য বলে ধরে নিই, এটা আমার ব্যক্তিগত মত, তাহলে না গুড আর্ট আর গ্রেট আর্ট এই দুটোর মধ্যে পার্থক্যটা আমরা করতে পারতাম না। পেটার, শিল্পবিদ দার্শনিক পেটার গুড আর্ট আর গ্রেট আর্টের একটা পার্থক্য করেছিলেন। কি বিষয়টা? মহান যেটা গ্রেট আর্ট মহান শিল্প আর গুড আর্ট হচ্ছে সুন্দর শিল্প। মহান শিল্পের ক্ষেত্রে বিষয়বস্তুর মাহাত্ম্য এবং আকার প্রকার এই দুটোই খুব উন্নত হবে। শুধু আকার প্রকার যেটার উন্নত সেইটা হচ্ছে গুড আর্ট। আমি কিভাবে আঁকছি, একটা সুন্দর ছবি দেখলাম, এইটা হচ্ছে গুড আর্ট। কিন্তু যেই ছবিটা সুন্দর কিন্তু তার পাশাপাশি তার কন্টেন্টটাও খুব সুন্দর, সেইটা হচ্ছে গ্রেট আর্ট। ফলে এই পেটার বা এই জাতীয় যারা রীতিবাদের বিরোধিতা করেছিলেন তারা কিন্তু তাদের তত্ত্বটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আর দেখো, একটা জিনিসকে আমি কম দেব, একটা জিনিসকে বেশি দেব, এইটা কেন করব? দিলে দুটোই জিনিসকেই বেশি দেব, দুটোইকেই জোর দেব। আমি মুখস্থ করব কম, লেখায় জোর দেব বেশি, এরকম যদি কোনো একটা ছাত্র ভাবে, কেন সেটা হবে? আমি পড়বও বেশি, লেখাতেও জোর দেব বেশি, আমি দুটোতেই সমান পারদর্শী হব। ফলে আমি শিল্পে কিভাবে প্রেজেন্ট করব এবং কি প্রেজেন্ট করব, দুটোতেই যদি সমান গুরুত্ব দেওয়া হয় তাহলে আমার মনে হয় সেটাই উৎকৃষ্ট শিল্প হয়। রবীন্দ্রনাথের গানে কিন্তু কথা এবং সুর এই দুটোই খুব বেশি, দুটোরই গুরুত্বপূর্ণ, দুটোই খুব সিগনিফিকেন্ট। যদি তুমি সুরকে বাদ দিয়ে রবীন্দ্রনাথের গানগুলোকে কবিতা হিসেবে পড়ো তাহলেও দেখবে তার ভিতরে কি দর্শন। আবার যদি কবিতাকে বাদ দিয়ে এই কথাকে বাদ দিয়ে শুধু সুরটা নিয়ে ভাবো তাহলেও দেখবে হৃদয় ছুঁয়ে যায়। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে রবীন্দ্রনাথের পরে খুব কম গান আমি পেয়েছি
যে গানের কথাগুলো সুর বাদ দিলে কবিতা হতে পারে, সেই গান আমি কথা পাই, কবিতা পাই না। আর পেইটার যেটা বলছিলাম, পেইটার যিনি গুড আর্ট আর গ্রেট আর্টের পার্থক্য করেছিলেন, তিনি কিন্তু স্টাইলের উপর ভিত্তি করে, স্টাইল তত্ত্বের উপর ভিত্তি করে এই কাজটি করেছিলেন। সেটা একটু বিস্তৃত বিষয়, অন্য একদিন আলোচনা করব। এইবার যে ছোটোখাটো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে সিম্পলিসিটি। অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আর্টের মূল লক্ষ্যই হচ্ছে আড়ম্বর শূন্যতা বা সিম্পলিসিটি। ধরা যাক যে অবনীন্দ্রনাথ ঠাকুর এরকম বলেছিলেন যে অত্যাবশ্যক মানে অনাবশ্যক, যেটা প্রয়োজনীয় নয়, অপ্রয়োজনীয় রং তুলির মানে কি বলবো কারখানা তৈরি করে সেইখানে দোয়াত, কলম, বাজনা, বাদ্যি দিয়ে একেবারে জমকালো করে তোলা, এইটা শিল্পের মূল উদ্দেশ্য নয়। শিল্পের মূল উদ্দেশ্য হচ্ছে ক্লিন, ক্লিয়ার অ্যান্ড বিউটিফুল সিম্পলিসিটি। সেটাকে খুব জাঁকজমক করে তুলতে হবে এরকম নয়। ধরা যাক একটি তুলি, একটি রং, একটি কাগজ, একটি কাজল দিয়ে একটা কাজল লতা একেই বিভিন্ন শিল্পী বিভিন্ন সময় বিখ্যাত হয়েছেন। ফলে অতিরিক্ততা কোনো শিল্পকেই স্থান পায় না। একটা রবীন্দ্রসঙ্গীতে আমি নিজের মানে নোটেশনকে ঠিক রেখে নিজের মতো করে সেটা প্রেজেন্ট করলাম এবং ইন্টারলিউড প্রিলিউডে এমন কিছু বাজালাম যেটা ওই সুরের সঙ্গে প্রাসঙ্গিক হলো না। আমি আমার দক্ষতা দেখালাম যে আমি রাগ রাগিনী সম্পর্কে কত ওয়াকিবহাল। আমি একটা সুন্দর মুখের ছবি আঁকতে গিয়ে তাতে আমি মানে কি বলবো মানে 12-13 রকমের রং প্রয়োগ করছি, এই করছি সেই করছি, এইটা খুব একটা না। যে শিল্প যত বেশি সিম্পল, যত বেশি সুন্দর, যত বেশি স্বতঃস্ফূর্ত, তত বেশি কৃত্রিমতা ওই শিল্পে থাকে না। ফলে সিম্পলিসিটির দিকে নজর রাখতে হবে। একটা কবিতাকে আমি যদি বলি যে আমি ভাত খাবো, এটাকে কথার মতোই বলতে পারি আবৃত্তির ক্ষেত্রে, আমি ভাত খাবো। এটাকে যদি আমি না বলে বলি আমি ভাত খাবো, আমি ভাত খাবো, আমি ভাত খাবো, আমি ভাত খাবো, এইগুলো বললে হাস্যকর হয়ে যায়। অমা আমি হেসেই মরি, নাক ডাঙা ড্যাং ড্যাং বলতে গিয়ে কেউ যদি মাইক থেকে সরে গিয়ে মঞ্চে শুয়ে পড়ে হাসতে হাসতে পেটে দুটো হাত দিয়ে বাড়ি মারতে মারতে ও মা, এইটা কিন্তু শিল্পের ক্ষেত্রে নয়, মানে এটা সিম্পলিসিটিটাকে নষ্ট করে দিচ্ছে। এই অলংকার আমি কতটা দক্ষ সেইটা দেখানোর জায়গা শিল্প নয়। শিল্প কতটা সহজ এবং সুন্দর করে তুলতে পারছে, এখানেই শিল্পের মাহাত্ম্য। আচ্ছা, আর একটা জিনিস দেখো, জোর করে করা শিল্প, এটা অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে জোর করে করা শিল্প এবং প্রবৃত্তির সঙ্গে করা শিল্প, এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। ধরা যাক হাতে বোনা কাঁথা আর কলে বোনা কাঁথা, যন্ত্রে বোনা কাঁথা, এই দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে। আবার ধরা যাক যে মানে আসলে এর মধ্যেই না একটা নকল আসলের কথা আছে, মানে ওটা যে হাতে বোনা কাঁথা নয়, যন্ত্রে বোনা, সেইটা যতটা মানুষের কাছে ছোঁয়া যায়, যতটা মানুষের কাছে পৌঁছায়, হ্যাঁ সেটা হয়তো দাম কম হতে পারে, সেটা হয়তো অনেক সুযোগ সুবিধা দিতে পারে, মজবুত হতে পারে, কিন্তু হাতে বোনা কাঁথার একটা সৌন্দর্য আছে যেইটা সত্যি যে শিল্পী সেও বোঝেন এবং যে শিল্প রসিক সেও বোঝেন। আর একটা কথা না হয় যে শিল্পের সুন্দর অসুন্দর নিয়ে একটি কথা বলা হয়। আসলে আমরা যেটা চেষ্টা করি কোনটা সুন্দর কোনটা অসুন্দর এইটা নিয়ে, তো এটা তো সেই আবার শিল্প মত হয়ে গেল। কিন্তু যে শিল্প সহজ স্বতঃস্ফূর্ত এবং যে শিল্পের মধ্যে সত্যতা থাকে সেটাই সুন্দর। অর্থাৎ ভান নয়, শুধু বস্তু ও ভাবের যে সত্য যে শিল্পে প্রকাশ পায় সেটাই সুন্দর শিল্প। ফলে অবনীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, আমার লাইনগুলো তো এক্স্যাক্ট মনে নেই, কিন্তু কথাগুলো এরকম ছিল যে আর্ট যা তা সুন্দর ও সত্য, ভান যা তা অসুন্দর ও অসত্য। আর্ট বস্তুর
আর্ট বস্তুর ও ভাবের সত্যতা প্রকাশ করে, যা ভান তা শুধু বাইরের জিনিসটাকে ধোঁকা দিয়ে যায়। এজন্য এককে বলি সুন্দর এবং অন্যকে বলি অসুন্দর, এককে বলি সত্য, অন্যকে বলি অসত্য। ফলে যেটা সুন্দর সেটাই শিল্প। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে সুন্দরকেই সত্য হিসেবে আমি ধরি না, কারণ একটা মানুষ একটা মানুষকে খুন করলো, সেটাও তো সত্য, সেটা কি সুন্দর? একটা মানুষ একটা মানুষকে ঠকালো, প্রতারণা করলো, সেটা তো সত্য, সেটা কি সুন্দর? ফলে সত্য হলেই যে সেটা সুন্দর হবে সেটা আমি বিশ্বাস করি না, সেটা আমার ব্যক্তিগত মত। এবারে এটা আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। আচ্ছা, এইবার কি বলবো, এবার একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে এটাই বলি, শেষ করি। শিল্পে আমি বলেছি যে কল্পনাটা খুব গুরুত্বপূর্ণ, মানে কি বলবো, ইমাজিনেশানটা খুব গুরুত্বপূর্ণ। আসলে বস্তু তো আমরা সবাই দেখি, বস্তুকে আমরা সবাই প্রকাশ করি, কিন্তু আমরা কত সুন্দরভাবে প্রকাশ করি, ওই ফর্মটা কিভাবে প্রকাশ করি, সেইটার জন্য কল্পনাটা খুব গুরুত্বপূর্ণ। অ্যারিস্টটল বহুদিন আগে বলেছিলেন যে আমরা প্রতিদিন প্রায় 1 লক্ষ শব্দ ভাবি অথবা বলি অথবা লিখি অথবা চিন্তা করি। এই যে চিন্তা করি শব্দটা, এইটার সাথেই অনেকে কল্পনাকে গুলিয়ে ফেলেন। সেটা আসলে সত্য কি না সত্য যে আমরা আসলে 1 লক্ষ শব্দ ভাবি বা চিন্তা করি বা লিখি বা পড়ি ইত্যাদি বিষয়ে আমি যাব না। আমি বলছি তিনি যে চিন্তা করি শব্দটা বলছেন, চিন্তা, এই চিন্তাটা আসলে থট, আর কল্পনাটা হচ্ছে ইমাজিনেশন। ভাবনা চিন্তা এটা হচ্ছে থট। এটার সাথে আমার স্বার্থ, আমার সাফল্য, আমার দৈনন্দিন জীবনের জন্য উদ্বিগ্নতা, টেনশন, এগুলো মিশে থাকে। কিন্তু থটের ক্ষেত্রে কিন্তু এগুলো হচ্ছে থট, আর যেটা কল্পনা সেইটার সাথে আমার কোনো দৈনন্দিন চিন্তাভাবনা, বাস্তব জগৎ, এগুলো সব থেকে বেরিয়ে নতুনভাবে নতুন কিছু কল্পনা, নতুন কিছু সত্য, নতুন কিছু বা অসত্য, নতুন কিছু যেটার সাথে আমার কোনো স্বার্থের যোগ নেই, যেটার সাথে আমার দৈনন্দিন চা পাওয়ার হিসাব নেই, সেইটা হচ্ছে কল্পনা। আমি শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে, এইটা মেঘের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে কল্পনা করছি, এইটা কল্পনা। কিন্তু আমি ভাবছি, আমি চিন্তা করছি যে পরের দিন আমার সেমিনার আছে, আমার তো ভীষণ শরীর খারাপ, সত্যি আমার খুব শরীর খারাপ, কীভাবে বলবো, এইটা হচ্ছে আমার চিন্তা। তাহলে থট আর মানে কল্পনা বা ইমাজিনেশন এবং থট বা চিন্তার পার্থক্য আমি বুঝিয়েছি। এইবার প্রশ্ন এসেছে, প্রশ্নটি করেছে বিমল জিজ্ঞেস করেছে যে কল্পনাবাদের জনককে। খুব ভালো প্রশ্ন, আমি এই প্রসঙ্গেই আলোচনা করছিলাম। কল্পনাবাদের জনক হচ্ছে ধরা হয় হোরেস এবং লনজাইনাস। তারা দুজনই কবিতার ক্ষেত্রে কল্পনার কীরকম ভূমিকা, তারা যথাক্রমে 2টি বইতে, হেরেসের আর্ট পোয়েটিকা আর লনজাইনাসের অন দ্য সাবলাইন, এই দুটো বইতে কবিতার ক্ষেত্রে কল্পনার ভূমিকা কতটা, এইটা নিয়ে আলোচনা করতে চেষ্টা করেছিলেন। এদেরই মোটামুটি ধরা হয় কল্পনাবাদের জনক। আরও একটি প্রশ্ন তিনি করেছেন যে হ্যাঁ, পাশ্চাত্যে কল্পনাবাদ, মানে তিনি জিজ্ঞেস করেছেন যে পাশ্চাত্যে কল্পনাবাদ নিয়ে কারা কাজ করেছেন। দেখুন, কাজ ঠিক সেভাবে হয় না। যারা কল্পনাবাদকে বিভিন্নভাবে তাদের অ্যাঙ্গেল দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে পাশ্চাত্যে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, কান্ট, কোলরিচ এরা, আর প্রাচ্যে রবীন্দ্রনাথ ভীষণ কল্পনার উপর জোর দিয়েছিলেন। তার বহু আগে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এই কল্পনাবাদের কথা বলেছিলেন। তার বিখ্যাত মিডসামার নাইট ড্রিম গ্রন্থে কল্পনার কথা বলেন, এবং
সেইখানে তিনি বলতে চেয়েছিলেন যে শিল্প সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্য ভাবনার ক্ষেত্রে কল্পনাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি, এবং এটি মহাশূন্যের যে ব্যাপকতা তাকেও যেন একটা রূপ দিতে পারে, এইটা তিনি বলতে চেয়েছিলেন। অর্থাৎ মহাশূন্যতাকে তিনি পূর্ণ করে কল্পনা, এইটা তিনি বলতে চেয়েছিলেন। এবং এর পরেও কল্পনা নিয়ে বিভিন্ন ভাবনা চিন্তা হয়েছে। এইবার শিল্পে কল্পনার কিছু শ্রেণী বিভাগ আছে, সেইটা বলে আমি আজকের আলোচনা শেষ করব। পরের দিন আমি আবৃত্তি নিয়ে আলোচনা করব। কল্পনাকে মূলত 3 ভাগে ভাগ করেছিলেন কান্ট এবং কোলরিজ। কান্ট যে 3 ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ইমাজিনেশন, যেটাকেই কোলরিজ নাম দিয়েছিলেন ফ্যান্সি, এবং রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন, রবীন্দ্রনাথ 2 ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে ওরা দুজন মানে কান্ট এবং কোলরিজ 3 ভাগে করে ভাগ করেছিলেন, রবীন্দ্রনাথ 2 ভাগে ভাগ করেছিলেন, কল্পনা, কাল্পনিকতা। আমি যেটা বলছি যে আমাদের কান্ট যে ভাবনায় কল্পনাকে শ্রেণী বিভাগ করেছেন, তার প্রথম ভাগ হচ্ছে রিপ্রোডাক্টিভ ইমাজিনেশন, যেটা রবীন্দ্র ভাবনায় কাল্পনিকতা, এবং কোলরিজের ভাবনায় ফ্যান্সি। সেইটা কি? আকাশ কুসুম কিছু কল্পনা, কিছু বিশৃঙ্খল কল্পনা, যেটার সাথে কোনো সামঞ্জস্য নেই, যেটা অসঙ্গতিপূর্ণ, এবং ব্যক্তিগত আবেগ সেইখানেই সর্বস্ব, সেটা ব্যক্তিগত আবেগ সর্বস্ব। সেটাই আমি চাঁদকে ঝলসানো পূর্ণিমার রুটির মানে পূর্ণিমার চাঁদকে আমি ঝলসানো রুটির সাথে তুলনা করতেই পারি, কিন্তু আমি যদি পূর্ণিমার চাঁদকে টেবিলে রাখা একটা চশমার সাথে তুলনা করি, সেইটা কীরকম আকাশ কুসুম হবে। সেই রকম চিন্তা ভাবনাকে বলা হয় রিপ্রোডাক্টিভ ইমাজিনেশন, রবীন্দ্রনাথ যাকে বলছেন কাল্পনিকতা। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রোডাক্টিভ ইমাজিনেশন, যেইটা কান্টের কথায় তুলনায় গুরুত্বপূর্ণ, তুলনায় বেশি গভীর, এবং সেটা কোলরিজের কথায় প্রাইমারি ইমাজিনেশন, এবং রবীন্দ্রনাথের কোনো শ্রেণীবিভাগ করেনি, একে বাংলায় একটা টার্ম দিয়ে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে উপলব্ধিজাত কাল্পনিকতা। এইটা কি হয়, মানব জীবনের বৈচিত্র্য এবং বাইরে আমরা যা কিছু দেখি, সেই বাইরের বস্তু জগৎ, তাকে আমরা ইন্দ্রিয় দিয়ে, পঞ্চেন্দ্রিয় দিয়ে গ্রহণ করলাম। সেই ইন্দ্রিয় দিয়ে যেটা গ্রহণ করলাম, এর ফলে ইন্দ্রিয় বোধ তৈরি হয়। এই ইন্দ্রিয় বোধ আমাদের হৃদয়ে কিছু অনুভূতির সৃষ্টি করে। সেই অনুভূতি বাস্তব এবং কল্পনা জগতের সঙ্গে সেতুবন্ধন করে, সংযোগ তৈরি করে। সেইটা হচ্ছে, আমরা এটাকে বলা হয় প্রোডাক্টিভ ইমাজিনেশন বা উপলব্ধিজাত কল্পনা। আর একটা হয়, সেইটা হচ্ছে এস্থেটিক ইমাজিনেশন বা এস্থেটিক ইমাজিনেশন শব্দটা ব্যবহার করেন কান্ট, কোলরিজ ব্যবহার করেছিলেন সেকেন্ডারি ইমাজিনেশন, এবং রবীন্দ্রনাথ একেই কল্পনা বলতে চাইছেন। সেইটা কি? সেইটা হচ্ছে যে ভাব জগতের সত্য এবং যুক্তিবোধ দুটোই খুব কাজ করবে, দুটোই একদম সম্পৃক্ত হবে, এবং এইটি থেকে একটি বিশুদ্ধ সৌন্দর্যবোধ তৈরি হবে। শিল্পী মনের মধ্যে একটা অতীন্দ্রিয় বোধ বা মিস্টিসিজম তৈরি হবে, এবং শিল্পী পরিচিত জগতের থেকে উপাদান সংগ্রহ করে নতুন কিছু গড়ে তুলবেন। এইটাকে বলা হয় রবীন্দ্রনাথের কথায় কল্পনা, বা কোলরিজের কথায় সেকেন্ডারি ইমাজিনেশন, এবং এস্থেটিক ইমাজিনেশন মানে নান্দনিক কল্পনা। এটাই হচ্ছে শিল্পের সাধনার মূল কল্পনা। এটার পরিবর্তনের মধ্যে দিয়ে শিল্পের গুণগত মানের পরিবর্তন হয়। এইটা ওই বললাম, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, পূর্ণিমার চাঁদকে নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের কল্পনায়, সেটা বাস্তব এবং নিজের কল্পনা এবং তার সঙ্গে মিস্টিসিজম যুক্ত হয়ে একটা দারুণ সমন্বয় তৈরি করেছে। এইটা হচ্ছে অতীন্দ্রিয় কল্পনা বা সেকেন্ডারি ইমাজিনেশন বা এস্থেটিক ইমাজিনেশন। একেই ওয়ার্ডসওয়ার্থ বলতে চেয়েছেন ক্রিয়েটিভ ইমাজিনেশন। যেহেতু নতুন কিছু সৃষ্টি হয়, আসলে ঐক্যের সাথে অনৈক্যের, আবেগের সঙ্গে শৃঙ্খলার এবং ভাবের সাথে রূপের একটা
সমন্বয়, এই কল্পনার মধ্যে দিয়েই তৈরি হয় বলে একে ক্রিয়েটিভ ইমাজিনেশন বলা হয়। তবে মনে রাখতে হবে, শিল্পী কিছু একটা কল্পনা করলো, সেইটা যেমন গুরুত্বপূর্ণ, সেটা এক্সপেরিমেন্ট করে এর মধ্যে দিয়ে শিল্পে প্রকাশ করলো, কিন্তু যারা শিল্প রসিক, যারা অডিয়েন্স, যারা শিল্পভোক্তা, যারা রসভোক্তা, তাদেরও মন কল্পনা হতে হবে, নালে কিন্তু তারা কোনো দিন সেই কল্পনার রসটাকে আহরণ করতে পারবে না। অর্থাৎ শ্রোতাকেও প্রস্তুত থাকতে হবে। এই কারণে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আবৃত্তি সবার জন্য নয়। পার্থ ঘোষও বলেছেন আবৃত্তি সবার জন্য নয়। কেন? কারণ সেই অডিয়েন্সকেও সেই যোগ্যতা সম্পন্ন হতে হবে, অডিয়েন্সকেও একটা মাত্রা পর্যন্ত তার কল্পনা শক্তিকে খাটাতে হবে, যাতে করে সে বিষয়টা বুঝতে পারে। ধরা যাক একটা মিলনের দৃশ্য বোঝাতে গিয়ে দুটো সাদা কাপড় ক্রস করে, একটা সাদা কাপড় একটা কালো কাপড়, অর্থাৎ একটি কৃষ্ণাঙ্গের সঙ্গে একটি শ্বেতাঙ্গের প্রেম, এটাকে বোঝানোর জন্য, দৈহিক মিলন বোঝানোর জন্য দুটো কাপড় শুধু স্টেজের এপাশ থেকে ওপাশে এরকম করে নাড়িয়ে কিছুক্ষণ একসাথে ঘুরপাক খাইয়ে তারপরে দুটোকে আলাদা করে দেওয়া হলো। এইটা একটা মিলনের দৃশ্য, এইটা একটা কল্পনার মধ্যে দিয়ে তৈরি হলো। এই কল্পনা, এই কাজটাকে বোঝার জন্য অডিয়েন্সকেও প্রস্তুত থাকতে হবে। অডিয়েন্স যদি খুব বুদ্ধ হয়, যদি তার কোনো কল্পনা শক্তি না থাকে, তাহলে তো এই শিল্পের মাহাত্ম্য তাদের কাছে ধরা দেবে না। ফলে শিল্প স্রষ্টা এবং শিল্প রসিক দুজনকেই এই কল্পনা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। আচ্ছা, আর আমাদের যদি আর কোনো, আজকে এইটুকু নিয়ে আলোচনা করব, পরের দিন আমি আবৃত্তি শিল্প নিয়ে আলোচনা করব, আবৃত্তি শিল্পের বিভিন্ন রূপরীতি নিয়ে আলোচনা করব। একটি প্রশ্ন এসেছে, এই প্রশ্নটি একটু পড়ে দিই। বলেছেন যে হারবার্ট স্পেন্সার এর শিল্পভাবনায় যদি এর শিল্পভাবনায় কিছু সম্পর্কে বলেন এবং শৈল্পিক আবেগ ও, আচ্ছা, হারবার্ট স্পেন্সারের শিল্পভাবনা সম্পর্কে বলেছেন, শিল্পভাবনায় পজিটিভিজম বলে একটা তত্ত্ব আছে। অর্থাৎ আমরা পজিটিভ বিষয়গুলোকে দেখব। এই পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভিজম এর অন্যতম একজন পণ্ডিত স্রষ্টা হচ্ছেন আমাদের এই হারবার্ট স্পেন্সার। হ্যাঁ, ঊনবিংশ শতকের দ্বিতীয় দশকে, 1820 এই সময়টার দিকে তিনি আসেন এবং তিনি তার একটি বই আছে, বিখ্যাত বই আছে, প্রিন্সিপাল অফ সাইকোলজি। সম্ভবত 1855-তে এটি বেরিয়েছিল, সম্ভবত। এই বইতে তিনি শৈল্পিক আবেগ বা যাকে বলা হয় এস্থেটিক ফিলিংস, সেই শৈল্পিক আবেগের সঙ্গে প্রসঙ্গে মন্তব্য করে বলেছিলেন যে শৈল্পিক আবেগ জাগে দেহের বাড়তি শক্তি পরিবহনের বা বহনের জন্য। দেহের শক্তি দিয়ে, দেহের অতিরিক্ত শক্তি দিয়ে এই শৈল্পিক আবেগ তৈরি হয় এবং এই ফিলিংসকে তিনি বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেন, যেমন বিভিন্ন স্তরে বিভক্ত করেন, যেমন সংবেদন স্তর থেকে আরম্ভ করে বিষয়ের সরল এবং যৌগিক প্রতীতির স্তর থাকে এবং সেখান থেকে আবেগের স্তর, এবং সেখান দিয়ে চৈতন্যের আরও ঊর্ধ্বতন স্তরে কিভাবে শিল্প পৌঁছায়, এবং সেই সবকটি শিল্পেই ফিলিংস বা আবেগের মূল উৎপত্তি হিসেবে তারা একটা সংযোজক ক্রিয়া ঘটতে থাকে। হ্যাঁ, এই তত্ত্বকে অনেকেই সালি, গ্রান্ট অ্যালেন, নাইট, এরা প্রত্যেকেই কিন্তু সমর্থন করেছিলেন এবং বেশ কিছু মানুষ ছিলেন তারা সমর্থন করেননি। আসলে এইটা আমি খুব একটা ব্যক্তিগতভাবে করি না, কারণ শৈল্পিক আবেগের কোনো স্তর থাকে না। হ্যাঁ, মাত্রাতিরিক্ততা থাকতে পারে, কিন্তু কোনো স্তর থাকে বলে আমার মনে হয় না। কারণ একজন শিল্পী যখন সৃষ্টি করেন, আসলে তখন এত
জৈবনিক, হ্যাঁ জৈবনিক ক্রিয়া হতে পারে, কিন্তু সেই সম্পর্কে শিল্পী ওয়াকিবহল থাকেন না। আসলে এই 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 হার্ভার্ড স্পেন্সার তার সমগ্র চিন্তাভাবনাই ছিল জীবন বিজ্ঞানের উপর ভিত্তি করে। ফলে আমার মনে হয় না, জীবনবিজ্ঞান তো ইনার, আর আমরা যারা শিল্পী তারাও ইনার আবেগ নিয়ে কাজ করি, কিন্তু তারা এই এতগুলো সম্পর্কে ওয়াকিবহাল হয়ে দক্ষ হয়ে শিল্প নিয়ে ভাবনা চিন্তা করে না। সেই কারণে আমার হার্ভার্ড স্পেন্সারের তত্ত্ব খুব একটা প্রাসঙ্গিকভাবে মনে হয় না। তবে যারা আগ্রহী ওই প্রিন্সিপাল অফ সাইকোলজি বইটা তারা পড়তে পারে। আশা করি উত্তর পেয়ে গেছেন। আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থাকে পরের দিন আমাকে করতে পারেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। এবং যারা ইউটিউবে দেখবেন তারা আমাকে ইমেলে জিজ্ঞেস করতে পারেন। আমার ইমেল আইডি হলো সরকার স্বপ্ননীল SARKAR SWAPNANIL@gmail.com। যারা আবৃত্তি নিয়ে চর্চা করেন তারা পরের দিনের বিষয়টি অবশ্যই শুনবেন, কারণ পরের দিন আমি শুধু আবৃত্তি নিয়ে আলোচনা করব এবং আবৃত্তি শিল্পের সম্পর্কে আলোচনা করব। শুধু একটাই শেষে কথা বলার, সেইটা হচ্ছে যারা যারা এই সেমিনারে অংশগ্রহণ করছেন, শিল্পটা না খুব সাধনার বিষয়। সত্যজিৎ রায় বলেছিলেন শিল্পের কোনো শর্টকাট হয় না। ফলে সেই জায়গাটা তৈরি করবেন। শুধু আমি আবৃত্তি করি বলে আমি চিত্রশিল্প সম্পর্কে জানবো না, আমি ছবি আঁকি বলে আমি থিয়েটার সম্পর্কে জানবো না, আমি থিয়েটার করি বলে আমি চলচ্চিত্র সম্পর্কে জানবো না, আমি ভারতীয় চিত্রশিল্পে বিশ্বাসী বলে, ভারতীয় আদর্শে বিশ্বাসী বলে আমি ফরেন আর্ট সম্পর্কে জানবো না। এইটা না হয় না। আবৃত্তি করতে গেলে আমি বলি লুঙ্গি ডান্সও শুনতে হয়। পৃথিবীর সমস্ত শিল্প সম্পর্কে খুঁটিনাটি, মানে যতটা আমাদের সম্ভব, সব তো জানা সম্ভব না, যতটা সম্ভব যদি জ্ঞান অর্জন করে রাখি। এবং একটা কবিতা বলার আগে ভাববেন যে ওই কবিতাটি কেন কবি লিখেছেন, এই কবিতাটা আমার কাছে কিভাবে ধরা দেয়, তার সাথে কবির ভাবনার কোনো লিঙ্ক আছে কিনা। ফলে আমার যেটা বক্তব্য, শিল্প তো সাধনার বিষয়। ফলে শিল্পকে কষ্ট করে করায়ত্ত করতে হয়, না হলে ওই অবনীন্দ্রনাথ ঠাকুরের যে শব্দটি ব্যবহার করেছিলেন শিল্পের অধিকার, সেইটা সবার জন্মায় না। ফলে প্রত্যেকে শিল্প চর্চায় থাকবেন। শিল্প আবৃত্তি করার জন্য মাটি কাটার মতো পরিশ্রম করতে হয়, এটা আমার শিক্ষক সুমন্ত্র সেনগুপ্ত বলতেন এবং এখনও বলেন। ফলে খুব সাধনা করতে হয়, না হলে না এই প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে যাবেন না। আবৃত্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা কোনো শিল্পই প্রতিষ্ঠিত হওয়ার জন্য দাঁড়িয়ে থাকে না। আমি নতুন কি দিতে পারলাম, সেটাই শিল্প। এই জন্যই আজকের এই আলোচনাটি। এবং যারা যারা শুনলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এবং আবার পরের যেদিন এই সেমিনারটি আবার ওয়েবিনারটি হবে, নিশ্চয়ই দেখা হবে এবং সেদিন আমি শুধু আবৃত্তি নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অস্থির অবরুদ্ধ সময়েও আনন্দে থাকবেন। ধন্যবাদ।